বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সহ সকলকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? এই পিথাগোরাসের উপপাদ্য যেমন তোমাদের অষ্টম শ্রেণীর বই আছে, ঠিক তেমনি নবম এবং দশম শ্রেণীর বইও আছে। অতএব বিষয়টি তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই তোমাদের খাতা এবং কলম নিয়ে প্রস্তুত আছো। আজকে আমি আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্য বিষয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ যে বিষয়গুলো তোমাদের এমসিকিউতে পরীক্ষায় আসে। প্রথমে আমরা জেনে নিই পিথাগোরাস কে ছিলেন। পিথাগোরাস ছিলেন একজন গ্রিক দার্শনিক। উনি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টপূর্ব, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 570 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। যীশু খ্রিস্টের জন্মের 570 বছর পূর্বে এবং মৃত্যুবরণ করেন যীশু খ্রিস্টের জন্মের 495 বছর পূর্বে। এখন এই পিথাগোরাসের পুরো নাম কি? পিথাগোরাসের পুরো নাম হচ্ছে পিথাগোরাস অফ স্যামস। পিথাগোরাস ছিলেন একজন গ্রিক একজন দার্শনিক। একাধারে তিনি ছিলেন গণিতবিদ এবং ধর্মীয় পণ্ডিত। গ্রিক দার্শনিক অর্থাৎ উনি গ্রিস দেশের অধিবাসী ছিলেন। গ্রিস দেশ। তো পিথাগোরাস যে বিষয়টি নিয়ে আলোচনা করেন সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। অর্থাৎ এই পিথাগোরাসের উপপাদ্যটি মূলত সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে তিনি বর্ণনা করেন। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা এখানে একটা চিত্র এঁকে নিই। এ বি সি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো সমবাহু ত্রিভুজ কাকে বলে। আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহু সমান থাকে সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু নামের সাথে সমকোণী, এখন যদি বাহু সমবাহু অর্থাৎ বাহুগুলো সমান, এখন যদি আমি এর সাথে যদি এটা মেলাতে যাই তাহলে কিন্তু হবে না। সমকোণী মানে কিন্তু 3টি কোণই সমান না। সমকোণী ত্রিভুজ কাকে বলে? তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণকে আমরা এইভাবে চিহ্নিত করি। তাহলে তোমাদের মনে হতে পারে যে স্যার, তাহলে যে ত্রিভুজের 3টি কোণই সমান তাকে কি ত্রিভুজ বলে? যে ত্রিভুজের 3টি কোণ সমান তাকেও আমরা সমবাহু ত্রিভুজ বলি। তো প্রিয় শিক্ষার্থী, এই সমকোণী ত্রিভুজে শুধু এমন আকৃতিই হবে তা না, এটা এমন হতে পারে এ বি সি, এভাবে হতে পারে। তারপরে এমন হতে পারে এক্ষেত্রে আমরা এই যে চিহ্নটা দিলাম, এটাই মূলত সমকোণী ত্রিভুজের সমকোণের চিহ্ন। এখন তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? 5 নম্বরে দেখো লিখছি আমি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে দেখো এই একটা ত্রিভুজ, বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। এই ক্ষেত্রেও কিন্তু বি কোণটা 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। এই ক্ষেত্রে কি এ কোণটা এক সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি জানলাম? যে ত্রিভুজের শুধুমাত্র একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন এই সমকোণী ত্রিভুজে এইটা যদি বিকোণ যদি সমকোণ হয়, আমরা জানি যে একটি ত্রিভুজের কয়টি অংশ বা অঙ্গ? আমরা জানি একটি ত্রিভুজের 6টি অংশ। ঠিক 3টি বাহু, অর্থাৎ এদিকে এ বি বাহু, এদিকে এসি বাহু, এদিকে বিসি বাহু। আর 3টি অংশ কি? এই যে 3টি কোণ, 1 2 3, অর্থাৎ একটি ত্রিভুজের 6টি অংশ। এখন এই সমকোণী ত্রিভুজের বাহু কয়টি? 3টি বাহু। এই 3টি বাহু কিন্তু 3টি নামগুলা কি?
একটি নাম হচ্ছে অতিভুজ, একটি হচ্ছে লম্ব, একটি ভূমি। তো আমি 6 নম্বর পয়েন্টে লিখি এখানে অতিভুজ কোণ। অতিভুজ হচ্ছে এই যে সমকোণ। আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, ত্রিভুজের ক্ষেত্রে বাহুর বিপরীত কখনো বাহু হবে না, কোণের বিপরীত কখনো কোণ হবে না। কোণের বিপরীত সবসময় বাহু হবে এবং বাহুর বিপরীত কোণ হবে। তাহলে এই যে কোণ, এই সমকোণ, এই সমকোণের বিপরীত বলতে সামনে মিন করছি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে আমরা লিখতে পারি যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজ বলে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোণটি, এটা যেহেতু সমকোণ, এর বিপরীত বাহু এসি, অর্থাৎ এসি অতিভুজ। এরপরে আসি যে এই ত্রিভুজের লম্ব কোণটি ভূমি কোণ। একটি সমকোণের ত্রিভুজের অতিভুজটি খুব সহজে আমরা চিনতে পারবো, কেননা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কিন্তু যদি আরো একটি কোণ নির্দিষ্ট করা না থাকে তাহলে আমরা কোণটির লম্ব, কোণটির ভূমি বলতে পারবো। তাহলে এখানে যদি আমরা একটি সূক্ষ্মকোণ যদি চিহ্নিত করি তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকেই লম্ব বলে। আমাদের ভিতরে একটি ভ্রান্ত ধারণা আছে যে যে বাহুটা এইভাবে লম্ব বরাবর অর্থাৎ খাড়া থাকে সেটি মনে হয় লম্ব। আসলে কিন্তু বিষয়টি তা না। যে কোণটি চিহ্নিত করলাম অর্থাৎ এই যে সূক্ষ্মকোণ, এর বিপরীত বাহুটি কিন্তু লম্ব। তাহলে এইটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে বাকিটা কি? ভূমি। এখন এই কোণটি যদি আমি এখানে চিহ্নিত করি, সেক্ষেত্রে দেখো এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কিন্তু এইটি, সেক্ষেত্রে কিন্তু বিসি হবে লম্ব আর এবি খাড়া অবস্থায় থাকা সত্ত্বেও এর নাম হবে ভূমি। আর সমকোণের বিপরীত বাহু তো এসি সবসময় অতিভুজ। এখন 7 নম্বর পয়েন্টে লিখি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের যে 3টি বাহু আছে এর ভিতরে সবচেয়ে বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ। 8 নম্বর পয়েন্টে লিখি সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ 90 ডিগ্রি। অর্থাৎ এখানে 3টি কোণ আছে। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 3টি কোণ যোগ করলে 180 ডিগ্রি। তাহলে এটা যেহেতু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ যোগ করলে হবে 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। এই জন্য সবচেয়ে বড় কোণটি হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি যে দুটি কোণ থাকবে অবশ্যই সেই দুটি কোণ সূক্ষ্মকোণ। 9 নম্বরে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটি পূরক কোণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, কোণ বলতে আমরা বুঝি দুইটি রশ্মি বা রেখাংশ যদি একটি বিন্দুতে মিলিত হয় তখনই কিন্তু কোণ উৎপন্ন হয়। তবে এক্ষেত্রে মনে রাখবে যে আমরা যখন কোণ বলতে কিন্তু শুধুমাত্র একটি কোণ বুঝি, কিন্তু পূরক কোণ, তারপর সম্পূরক কোণ, তারপরে সন্নিহিত কোণ, এই কোণগুলো বোঝাতে কিন্তু অবশ্যই আমার দুইটি কোণ লাগবে। যেমন পূরক কোণ, এটা যদি আমি নাম করি এ বি সি ডি। এখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এইটা টোটাল যদি 90 ডিগ্রি হয় তাহলে এ বি ডি অর্থাৎ এ বি ডি প্লাস সি বি ডি, অর্থাৎ এই কোণটা তখন এই কোণের পূরক কোণ, বা এই কোণটা এই কোণের পূরক কোণ। তাহলে পূরক কোণ বললে আমরা দুইটি কোণ বুঝব। এখন আজকের যে আলোচনায় পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে একটি বিবৃতি প্রদান করে। সেই বিবৃতিটি কি? বিবৃতিটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অর্থাৎ আমি
আমি এখানে আরো একটি সমকোণী ত্রিভুজ আঁকি, এ বি সি। পিথাগোরাসের উপপাদ্য যেটি সেটি হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, এটা একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এখান থেকে যদি আমি একটি বর্গ অঙ্কন করি, সেই বর্গটি হবে অপর দুই বাহু। অপর দুই বাহু কোনটা? এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে, এর উপর যদি আমি আরো একটি বর্গ অঙ্কন করি, আর এখানে কিন্তু একটা বড় বর্গ, এইভাবে পিথাগোরাসের উপপাদ্য তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটি বৃহত্তম অতিভুজ, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর যে বাহু, অপর যে দুই বাহু তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এই বর্গক্ষেত্র হবে এই দুইটার যোগফলের সমান। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? সংক্ষেপে সংক্ষেপে লিখতে পারি, এটি 10 নম্বর, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আবার এভাবে লেখা যায় যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটি মূলত পিথাগোরাসের উপপাদ্য। এখন তোমাদের পরীক্ষায় যে বিষয়গুলো আসে, যে একটি সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর মাপ দেওয়া থাকবে, তার ভিতর কোনটি আমি 11 নম্বর লিখে এখানে মনে করো 3, 4, 5 সেমি। একটি ত্রিভুজের যেহেতু 3টি বাহু লাগে, এগুলো প্রত্যেকটি সেমি। একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে 3, 4, 5 সেমি। আবার মনে করো দেওয়া আছে 5, 12, 13, তারপরে 6, 8, 10। মূলত তোমাদের বইয়ের যে মাপগুলো দেওয়া আছে এই 3, 4, 5, 12, 13, 6, 8 এই 3টা বাহুর মাপে দেওয়া আছে। এখন এছাড়াও কিন্তু আরো অনেক রকমের মাপ হতে পারে। এখন তোমার মনে হতে পারে যে স্যার 1, 2, 3 এটি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু 3, 4, 5 একটি সমকোণী, এই 3টি বাহু দিয়ে একটি সমকোণী ত্রিভুজ সম্ভব। এই 1, 2, 3 সেমি দিয়ে এটি একটি সমকোণী ত্রিভুজ সম্ভব। আসলে এই 1, 2, 3 এই বাহুগুলা দিয়ে একটা ত্রিভুজ আঁকাই সম্ভব না। কেননা আমরা জানি ত্রিভুজ আঁকতে গেলে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। অর্থাৎ এখানে দেখো 3 + 2 কত হয়? 5, 1 এর চেয়ে বড়। আবার দেখো 3 + 1 4, 2 এর চেয়ে বড়, কিন্তু 1 + 2 কত? 3, এটা 3 এর চেয়ে বড় হবে। অর্থাৎ এই 3টি বাহু দিয়ে একটি ত্রিভুজই সম্ভব না। এখন প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য 11টি পয়েন্ট উল্লেখ করলাম এখানে, আর এই বাহুগুলোর মাপ তোমরা মনে রাখবে, যে 3, 4, 5, তারপরে 5, 12, 13, 6, 8, 10। শান্ত পরীক্ষায় এই ক্ষেত্রে কীভাবে প্রশ্ন আসে যে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, তখন মাপ এইভাবে মাপগুলো দেওয়া থাকবে, এর ভিতর কোনগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব এগুলো তখন তোমাকে দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ, আজকে আমি যে বিষয়গুলো এখানে বর্ণনা করলাম তোমরা পয়েন্ট আকারে সুন্দরভাবে খাতায় লিখে আজকে 12/9/2020 তোমরা অবশ্যই আজ এবং আগামীকালের মধ্যে এই হোমওয়ার্কটি করবে। আর কীভাবে করতে হয় তা তো তোমরা জানো, আমাদের ডিবি হাই স্কুলের ফেসবুক পেজে এই ভিডিওটি যেখানে দেখছো তার নিচে কমেন্ট বক্স পাঠিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থী, পরের দিন আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।